ওটির বাইরে দাঁড়িয়ে আছে কাব্য। তার সামনে গোটা অক্ষরে লেখা অপারেশন থিয়েটার। শব্দটা জলজল করে চলছে। ভেতরের ছবি রয়েছে। আর তার পরিস্থিতি জানতে চিন্তিত ভঙ্গিতে বাইরে বুকের সাথে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে কাব্য। হুট করে সকালবেলার ছবি অজ্ঞান হয়ে পড়ে। একটু না, বেশ অনেকখানি ঘাবড়ে গিয়েছিল কাব্য। কাব্য থেকে একটু দূরে নরম ফোমযুক্ত একটি চেয়ারে বসে রয়েছেন নুবাইরা। মেয়ের শোকে হাই হুতাশ করে যাচ্ছেন তখন থেকে। নুবাইরার এমন কান্না দেখে কাব্যর চিন্তাও বেড়ে যাচ্ছে উল্টে। সুস্থ মেয়েটা আচমকা কি থেকে কি হয়ে গেল এখনও জানা হয়নি তার। সবার সব চিন্তার মাঝেই ওটির দরজা খুলে বেরিয়ে এলেন মধ্যবয়সী ডাক্তার মিনহাজ ইসলাম। কাব্যর ফ্যামিলি ডক্টর তিনি, যার দরুন পেশেন্টের খবর দিতে কাব্যর দিকে এগিয়ে এলেন মিনহাজ। আর ওনাকে দেখে সোজা হয়ে জিজ্ঞাসু দৃষ্টি মুখে ফুটিয়ে দাঁড়িয়ে রইল কাব্য। পেশেন্টের কি অবস্থা ডক্টর? আমার চেম্বারে আসুন। ডাক্তারের পিছু নিয়ে হাঁটা ধরল কাব্য আর নুবাইরা দুজনেই। চেম্বারে ঢুকে হাতের গ্লাভস খুলে চেয়ার টেনে বসলেন মিনহাজ। আর অপরদিকে চেয়ার দুটোতে এক একে বসে পড়লেন নুবাইরা ও কাব্য। আমার মেয়ে এখন কেমন আছে বলুন না। আপনি? উনি পেশেন্টের মা। ও, দেখুন পেশেন্টের অবস্থা আপাতত ভালো, তবে এরকমটা থাকবে কিনা আমি সিওরিটি দিতে পারছি না। মানে কি হয়েছে ওনার? ওনার হৃদরোগের সমস্যা রয়েছে। এই মুহূর্তে ফার্স্ট স্টেজে থাকলেও বয়স বাড়ার সাথে সাথে অবস্থা খারাপ হতে থাকবে। বলা বাহুল্য যে ওনার বয়স 25 পেরোলে কোনো রকম ট্রিটমেন্ট বা মেডিসিনে আর কাজ হবে না। সেক্ষেত্রে হার্ট ব্লক হয়ে মৃত্যুই অনিবার্য হবে ওনার জন্য। ডাক্তারের এমন কথায় চমকিত কাব্য। সাথে শব্দ করে ডুকরে কেঁদে উঠল নুবাইরা। মেয়ের এমন সমস্যার কথা জ্ঞাত ছিল নুবাইরার নিকট, কিন্তু অর্থ ব্যতীত এই ব্যাপারে কোনো রকম পদক্ষেপ নেওয়া মুশকিলই নয়, বরং অসম্ভব ছিল তার কাছে। সেদিন যদি এতটুকু আশার আলো থাকতো তার হাতে, তবে নিজের শেষ সম্বলটুকু দিয়ে হলো মেয়ের চিকিৎসা করাতেন তিনি। কিন্তু মাস শেষে যা রোজগার, সব তো দুবনের পড়াশোনা, দোকান ভাড়া, সাথে রোজকার খাবারের যোগান দিতে শেষ হয়ে যায়। নুবাইরার কান্নার শব্দে ওর দিকে তাকালো কাব্য। মিস ছবির এমন অসুস্থতার ব্যাপারে অবগত ছিলেন আপনি? কাব্যর কথাই কান্নারত অবস্থাতেই হ্যাঁ বোধক মাথা নাড়লেন নুবাইরা। উত্তর পেয়ে আবারও মিনহাজের দিকে দৃষ্টি পুনঃস্থাপন করল কাব্য। আপনার ট্রিটমেন্ট আজকেই করা হবে। আপনি ট্রিটমেন্টের ব্যবস্থা করুন, রিসিপশনে টাকা জমা হয়ে যাবে। কাব্যর কথাই মিনহাজ মাথা নেড়ে সম্মতি প্রকাশ করল। অবাক হয়ে গেলেন নুবাইরা। এসব তুমি কি বলছো বাবা? আমরা পরে কথা বলি এ নিয়ে। কাব্যর এহেন কথাই নুবাইরা আর কথা বাড়ালো না। ডাক্তারের সাথে পরামর্শ সেরে নিয়ে চেম্বার ছেড়ে বেরিয়ে এলো কাব্য। হ্যাঁ, তো এবার বলুন কি বলতে চান? আমার মেয়ের অপারেশনের টাকা আমি তোমার থেকেই নিতে চাই না বাবা। কিছু মনে করো না, কারো দয়া চাই না আমাদের। যেমন চলছে তেমনই চলুক। আমার মেয়েটার কপালে বেঁচে থাকা লেখা থাকলে বাঁচবে, না হয়। আমি দয়া করছি না, যেটা করতে মন চেয়েছে সেটাই করছি। মিস ছবি এখন আমার দায়িত্বে রয়েছেন। এগ্রিমেন্টের কথা তো আপনি জেনেই গিয়েছেন। সে অনুযায়ী ওনার ব্যাপারে আমি এখন যে সিদ্ধান্ত নেব সেটাই উনি মানতে বাধ্য। তাই এখানে আপনার মতামত চাইনি আমি। আর কিছুক্ষণ বাদে অপারেশন শুরু হবে, সো তার জন্য প্রস্তুতি নিন। আপনার কথা আমি শুনছি না, এটুকু নিশ্চিত থাকুন। যথারীতি নুবাইরা এসে দাঁড়াতেই প্রশ্ন ছুড়ে দিল কাব্য। জবাবে নিশ্চুপ রইল নুবাইরা। ইচ্ছে না থাকলেও এভাবে অন্যের টাকায় ছবির অপারেশন হবে মেনে নিতে ভীষণ অসুবিধে হচ্ছে তার। ভাগ্য বড়ই অদ্ভুত। বাপের অঢেল টাকা থাকা সত্ত্বেও মেয়ে বিনা চিকিৎসায় মরতে মরতে বেঁচে যাচ্ছে, তাও কোনো এক অপরিচিতের করোনার জন্য। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে নুবাইরা চুপচাপ বসে পড়লেন আবারও সেই একই জায়গায়। আর কাব্য এগিয়ে গেল ওটির দিকটায়। কাজ বিশিষ্ট অর্ধ জানালার মতো স্থানটি দিয়ে কক্ষের অভ্যন্তরে দৃষ্টি নিবদ্ধ করল তার, যেখানে বেডের ওপর অবচেতন অবস্থায় শুয়ে রাখা হয়েছে ছবিকে। বাম হাতে তার ক্যানোলা লাগানো রয়েছে। মাথার খানিকটা উপরের দিকে ঝুলছে স্যালাইন ভর্তি প্লাস্টিকের বোতলটি। কাব্য খানিকক্ষণ একভাবে তাকিয়ে ছবিকে দেখে নিয়ে সরে গেল সেখান থেকে। ঘণ্টা খানিক পর পুনরায় জ্বলে উঠল অপারেশন থিয়েটার লেখা শব্দটি। এর অর্থ ছবির অপারেশন শুরু হয়েছে। যদিও এত ভয়ের কিছু নেই, কারণ সময় থাকতে থাকতে উদ্যোগ নেওয়া হয়েছে। তবুও মায়ের মন বড্ড বিচলিত। পাশাপাশি কাব্য যে চিন্তামুক্ত এমনটাও নয়।
ওটির কাছে এলেই তার ভেতরটা জ্বলে যায়। পুরনো কিছু ঘা তাজা হয়ে ওঠে, জেগে ওঠে নিজের মধ্যকার কিছু ঘুমন্ত হিংস্রতা। নুবাইরা একইভাবে বসে আছে। অল্প সময় পর নুবাইরা নিকট এসে দাঁড়ালো কাব্য। কাব্যের উপস্থিতি বুঝতে পেরে মাথা তুলে তাকালেন নুবাইরা। নুবাইরার দিকে একটি খাবারের প্যাকেট এগিয়ে দিল কাব্য। এখানে কিছু খাবার আছে, খেয়ে নেবেন। আর আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গিয়েছে, আমাকে যেতে হবে। আমি আসছি। কোনো উত্তর না দিয়ে কাব্যর হাত থেকে খাবারের প্যাকেট নিয়ে নিল নুবাইরা। কাব্য যেতেই সেটিকে ওভাবেই রেখে দিলেন নিজের পাশে, যার মেয়ের অপারেশন চলছে। তার গলা দিয়ে কি আদৌ খাবার নামতে পারে? চোখের পাতা এক এক করে বিছানার ওপর আদশা হয়ে বসে আছে ছবি। ক্লিনিক থেকে ফিরেছে আজ দিন 5 মতো হবে। এক সপ্তাহ ফুল বেড রেস্ট তার। জাদুন কাব্য শুটিংয়ের সময়কাল ও পিছিয়ে দিয়েছে। নুবাইরা এই কদিন মেয়ের কাছেই ছিল। গতকালে কাব্যর কথাই প্রস্থান ঘটেছে তার। রুমের দরজায় টোকা পড়তে চোখ খুলে তাকালো ছবি। দরজার ওপাশে কাব্য দাঁড়িয়ে আছে। চোখে মুখে কোনো সজীবতা নেই এই লোকটার, এমনটাই ধারণা ছবির। কেমন একটা নিষ্প্রাণ ভাবভঙ্গি, যেন কোনো এক শোকে পাথরে নাই শক্ত স্তূপে পরিণত করেছে নিজেকে। কাব্যকে দেখে সোজা হয়ে বসল ছবি। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন না। এবার বাইরে থেকে ভেতরে এসে দাঁড়ালো কাব্য। আর তার পিছু পিছু হাতে কাটা সুসজ্জিত ফলের প্লেট আর গ্লাস ভর্তি জুস নিয়ে প্রবেশ করলো একজন সার্ভেন্ট, মধ্যবয়সী নারী। এখানে রেখে দিন। সার্ভেন্টকে উদ্দেশ্য করে কথাটি বলল কাব্য। নির্দেশ মোতাবেক কাজ সেরে রুম থেকে নতজানুভাবে বেরিয়ে গেলেন নারীটি। এগুলো আবার কেন? শুনলাম আপনি কিছু মুখে তোলেননি। আসলে আমার খেতে ইচ্ছে হচ্ছে না। আপনার ইচ্ছা তো চলবে না মিস ছবি। আপাতত আমি যা বলবো তাই হবে, খেয়ে নেবেন। আর একটা কথা বলতে এসেছিলাম আপনাকে। রবিবার থেকে সিনেমার শুটিংয়ের কাজ শুরু হবে। কাল থেকে স্ক্রিপ্ট রিভার্স করবেন। আসছি। ছবির উত্তরের অপেক্ষা না করে প্রস্থান নিল কাব্য। কাব্য বেরিয়ে গেলে আবারও চোখ বন্ধ করে নিজের মাথাটা বিছানার সাথে এলিয়ে দিল ছবি। কি এক পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে তার জীবন। খাওয়া অবধি নিজের ইচ্ছেতে নয়, অন্যের ইচ্ছে অনুযায়ী চলবে। কিন্তু এই লোকের দয়াতেই আছে পুরোপুরি সুস্থ একটা জীবন ফিরে পেয়েছে, এটাও সত্যি। এখন থেকে তাকে আর রাস্তাঘাটে বুকে হাত চেপে বসে পড়তে হবে না। দিনের পর দিন অসহ্য যন্ত্রণায় ঘুম নষ্ট করতে হবে না। এসব কিছু থেকেই মুক্তি মিলেছে তার। তবুও অন্যের টাকায় সাবলীল থাকার মধ্যে বিন্দুমাত্র আনন্দ নিহিত আছে কি? অন্তত তার মধ্যে নেই। তবুও সে কাব্যর নিকট কৃতজ্ঞ। আর যাই করুক, শেষটাতে ভালোটা তারই করেছে লোকটা। স্যার আসবো? এসো। কোনো খবর পেলে? সব জায়গায় লোক লাগিয়েছে স্যার, কিন্তু আশানুরূপ কোনো তথ্য পেলাম না। একদিনে একটা মেয়ে কিভাবে হাওয়া হয়ে যেতে পারে বলতে পারো রাজীব? জানি না স্যার, হয়তো আরবি ম্যাডাম ইচ্ছে করেই লুকিয়ে আছেন। হতে পারে, আবার নাও হতে পারে। দুটোরই চান্স 50%। এনিওয়ে, লেগে থাকো। প্রয়োজন পড়লে সোর্স বাড়াও, কিন্তু খোঁজ তো আমার চাই। দরজার বাইরে থেকে কাব্য আর রাজীবের কথোপকথনে শুনে বুক থেকে চিন্তার ভারটা নেমে গেল ছবির। যাক, কাব্যকে তাহলে সে ভুল বুঝেছিল। ভেবেছিলাম লোকটা সুযোগ নিচ্ছে আমাকে বিপদে রেখে, কিন্তু না, উনি আরাবিকে খুঁজছেন। আমিই ভুল ছিলাম ওনার ব্যাপারে। অসহায় মুখ করে বসে আছে ছবি। তার পাশেই কাব্য রাগে সর্পের ন্যায় ফোঁসফোঁস করছে সে। ছবির উপর চূড়ান্ত পর্যায়ে রাগ হচ্ছে তার। একটা মেয়ে এত মাথামোটা কিভাবে হয়? একই সিন এই নিয়ে 10 বার 10 রকমভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, অথচ এই মেয়ে সেটা পারছেই না। যদিও দৃশ্যটি কাব্যকে জড়িয়ে ধরার, কাব্যর কাছে এসব মামুলি ব্যাপার হলেও নিজেকে খাপ খাওয়াতে পারছে না ছবি, এবং সেটা কোনোভাবেই না। হাজারবার চেষ্টা করেও নিজেকে বহুভাবে বুঝিয়ে যখনই কাব্যকে জড়িয়ে ধরতে উদ্যত হচ্ছে, গা কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে তার। ফলশ্রুতিতে তড়িৎ গতিতে নিজেকে সরিয়ে নিচ্ছে আবার। মিডিয়ার হিরোইনদের এমন লজ্জাবতী রিয়াকশনের সাথে অভ্যস্ততা বড় বেশি কম সবার কাছে, যার দরুন এই মুহূর্তে ছবি সবার নিকট হাসির খোরাক তৈরি হয়েছে। কাব্যর এমন রাগী চেহারা দেখে আরও বেশি নার্ভাস হয়ে যাচ্ছে ছবি। কিন্তু এতে তার কি দোষ? পুরুষের সংস্পর্শে সে কি বিন্দুমাত্র এসেছে কোনোদিন? অবশ্য কেউ তার সমস্যা না বুঝে তাকেই হেউ করে যাচ্ছে।
কান্না পেলেও সেগুলোকে আটকে নিয়ে কাব্যর পাশে চুপ করে বসে রইল ছবি। নিজেকে অনেকভাবে বুঝিয়ে অবশেষে রাগ সংবরণ করলো কাব্য। আর যাই হোক, ছবি সিনেমার কোনো আগ্রহ ছিল না এসব তার জানা। মেয়েটার মধ্যে এমনিতেই অনেক জড়তা, যার দরুন হেজিটেশনে ভুগছে। অতপর চেয়ার টেনে উঠে দাঁড়ালো কাব্য। মুহূর্তেই আশেপাশের গুঞ্জনগুলো হাওয়ায় মিলিয়ে গেল। মিস ছবি, এবার লাস্ট টাইম ভালোভাবে সিন বুঝে নেবেন। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। কাব্যর কথাই মাথা নাড়ল ছবি। যথারীতি সে উঠে দাঁড়ালো। এবার তাকে পারতেই হবে, কিন্তু বাদ সাধল ইরফান। কাব্য, তুই তো অনেকবার দেখিয়ে দিলি, উনি পারলেন না তো। তো এবার বরং আমি একবার দেখিয়ে দিই। তুই দেখালেই উনি পারবেন? চেষ্টা তো করতে দেই আর। ইরফানের থেকে চোখ সরিয়ে ছবির দিকে তাকালো কাব্য। ছবি নিশ্চুপভাবে দুদিকে মাথা দোলাচ্ছে, যার অর্থ সে ইরফানের থেকে বুঝে নিতে রাজি নয়। দুর্ভাগ্যবশত ছবির এমন আপত্তি দিতে তোয়াক্কা করল না কাব্য। পুনরায় ইরফানের দিকে তাকিয়ে বলে উঠল, তবে আয়, দেখ পারিস কিনা। গুরুগম্ভীর মেঘগুলো বর্জনের থেকে বর্ষণ ঘটাই বেশি। এক নিমিষেই এমন মেঘে প্রশান্তিময় নীল রঙের সুন্দর আকাশটাও পাল্টে যায় নিকষ কালো অন্ধকারে, যার কোল থেকে বিচ্ছুরিত বজ্রপাতে কেঁপে ওঠে পুরো ধরিত্রী। ছবির ধারণা এমনই সর্বনাশা মেঘ ঘনিয়ে এসেছে তার নিজের জীবনেও। যবে থেকে এমন জীবনে পা বাড়িয়েছে, তবে থেকেই কুচকুচে কালো অন্ধকারে ছেয়ে দিয়েছে তার প্রত্যেকটা সময়কে। পৃথিবীতে সব থেকে কঠিন হলো এই কাজ অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক করতে হয়। আর এহেন পরিস্থিতির সম্মুখীন হওয়াটাই যেন ছবির জীবনের প্রত্যেকটা দিনলিপিতে আক্ষরিত। এখন ইরফান তখন থেকে সিন বুঝিয়ে দেওয়ার নাম করে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে ছবিকে। সেটা অবশ্য খুব একটা ভালোভাবে নয়, নিজের সুবিধে অনুযায়ী বড্ড বাজেভাবে, যার দরুন প্রবল অস্বস্তির শিকার ছবি। এমনিতেই ইরফানকে শুরু থেকেই অজানা কারণে তার এতটা অপছন্দ, যেটা আজকে আরও প্রগাঢ়তা পেল। কাব্যকে নিষেধ করা সত্ত্বেও কীভাবে পারল তার সঙ্গে এমনটা করতে? এখানে একমাত্র কাব্যকেই অন্তত আপন মনে হতো ছবির। আর যাই হোক, একটা মেয়ে সুবিধা অসুবিধা তো দেখবে, এতটা অমানবিক মানুষ হতে পারে? এগ্রিমেন্টে সই করেছে, যা বলবে সেটাই মানতে হবে। তাই বলে কি সে মানুষ নয়? নিজের ইচ্ছের এতটুকু দাম নেই? বারবার অসহায় চোখে চেয়েছে কাব্যকে দেখছে ছবি, যার অর্থ ইরফানকে থামতে বলা। কিন্তু কাব্য নির্বিকারভাবে দাঁড়িয়ে আছে, এ নিয়ে বিন্দুমাত্র হেলদোল নেই নিজের মধ্যে, এমনটাই মুখে ভঙ্গিমা তার। কাব্যর দিক থেকে আশানুরূপ ফল পেল না ছবি, উল্টো ইরফানের স্পর্শ বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে। শেষমেশ না পেরে চোখ মুখ খিচে সবার সামনে ইরফানকে নিজের থেকে ধাক্কা মেরে সরিয়ে দিল ছবি। ফলে বেশ খানিকটা পিছিয়ে গেল ইরফান। এহেন কাজে চোখ বেরিয়ে আসার উপক্রম উপস্থিত সকলে। ইরফানের রাগ এবার চড়ে বসেছে। এই মেয়ে শুরু থেকেই তাকে অপমান করে যাচ্ছে, ইগনোর করে যাচ্ছে, তাও মানানসই হলো আজ একেবারে সবার সামনে তাকে ধাক্কা মেরে দিল। কত বড় সাহস এর! ইরফান রহমানকে ধাক্কা মারা দ্রুতগামী কয়েকবার চালিয়ে ছবির এক হাতে বাহু চেপে ধরল ইরফান। ফলশ্রুতিতে ব্যথায় কুকিয়ে উঠল ছবি। শক্ত চোয়াল নিয়ে ইরফান কিছু বলতে নেওয়ার আগেই অপর পাশ থেকে ছবিকে ধমকে উঠল কাব্য। মিস ছবি, কি অসভ্যতা এটা! ইরফানকে ধাক্কা কেন মারলেন আপনি? কথাটা বলে কাব্য নিজেও এগিয়ে গেল ছবির দিকে। ইরফানের হাতের মুঠো থেকে অতি সন্তর্পণে ছাড়িয়ে নিল ছবির হাত। ব্যাপারটা খানিক অবাক লাগলো ইরফানের কাছে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী করতে দিল না কাব্য। সান্ত্বনামূলক স্বরে বলে উঠল, কাম ডাউন ইরফান, তুই বস, আমি ওনাকে বোঝাচ্ছি। কাব্যকে বরাবরই মেনে এসেছে ইরফান। আর যাই হোক, কাব্য তার ভালো বন্ধু, আর তাই চুপচাপ সে বসে পড়ল নিজের জায়গায়। সেদিকে একবার চোখ বুলিয়ে ছবির দিকে তাকালো কাব্য। ছবির চোখ বেয়ে সরল রেখার মতো অশ্রুবিন্দু গড়িয়ে গড়িয়ে পড়ছে। এই একটা ব্যাপার কাব্য ভীষণ অদ্ভুত লাগে ছবির। মেয়েটা কাঁদে, কিন্তু কখনোই শব্দ হয় না। কেউ তাকিয়ে না দেখলে বুঝতে পারবে না যে ইনি আদৌ কাঁদছে। স্পটের সকলে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে কাব্যর দিকে। কাব্য রাগ সম্পর্কে তারা একটু হলেও অবগত। ছবিকে ঠিক কী বলবে সেই অপেক্ষায় আপাতত তারা সবাই। কিন্তু কাব্য কিছু না বলে ছবির দিকে তাকিয়ে আছে, আর সাথে তার ভ্রুগুলোকে
সংকুচিত করে, হয়তো কিছু পর্যবেক্ষণ করছে। অনেকক্ষণ ধরে কাব্যর দিক থেকে কোনো সাড়া না পেয়ে মাথা তুলে তাকালো ছবি। কাব্যকে তাকিয়ে থাকতে দেখে অশ্রুসিক্ত চোখে কাব্যকে একবার দেখে নিল সে। তাৎক্ষণিক চোখ পাকিয়ে উল্টো ঘুরে হাঁটা ধরল সামনের দিকে। ছবির এমন কার্যে চমকিত হয়ে গেল ইরফান। দেখলি কাব্য, মেয়েটার কি সাহস! কাউকে তোয়াক্কা করে না, এমন অ্যাটিটিউড নিয়ে চলে। ইরফানের এমন কথায় কিছুটা হাসল কাব্য। ইরফানের দিকে খানিকটা ঝুঁকিয়ে সে গলা স্বর আস্তে করে নিয়ে বলল, এত হাইপার হচ্ছিস কেন? সুন্দরী মেয়েদের রাগ ঢাক একটু বেশি থাকে। এটা তো আমার থেকে ভালো তোর জানার কথা। কিছুদিন সময় দে, দেখবি নিজেই গায়ের উপর হুমড়ি খাবে। আফটার অল ইউ আর ইরফান রহমান। কথার ইঙ্গিত বুঝতে পেরে কাব্যর সাথে তাল মিলিয়ে হেসে উঠল ইরফান। ব্যাপারটা আমি দেখছি, দাঁড়া। নরম ঘাসের উপর পা গুটিয়ে বসে আছে ছবি। খানিক বাদে বাদে চোখ মুছছে সে। সেই তখন থেকে এক মুহূর্তের জন্য কান্না থামেনি তার। আজ এতটা অপমানিত হও লেখা ছিল ভাগ্যে? এত জঘন্য কোনো পাপ করেছিল কি, যার শাস্তি এভাবে পেতে হচ্ছে ছবি? কিছুক্ষণ বাদে নিজের পাশে কারোর উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো ছবি। কাব্য একপার্শ্বিকভাবে ঠোঁট বাঁকিয়ে তাকিয়ে আছে তার দিকে। কখন এসেছি আর এভাবে পাশে বসেছেই বা কখন, সেসব কিছুই আন্দাজ করতে পারেনি ছবি। কাঁদছেন? কাব্যর এমন কথাই ছবির নিকট একটু নয়, বেশ অনেকটাই কৌতুকের মতো মনে হলো। মুহূর্তে রাগী ভাব চেহারায় ফুটিয়ে তুলে চোখ ফিরিয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে রইল সে। ছবির এমন কাজে মুচকি হেসে উঠল কাব্য। দুহাতে মাটিতে ভর দিয়ে নিজেকে আরও একটু এগিয়ে নিল ছবির দিকে। আমি জানি আপনার আমার উপর রাগ হচ্ছে, ভীষণ রকম রাগ হচ্ছে। অবশ্যই এটাই স্বাভাবিক। ইরফান এভাবে টাচ করলো আপনাকে আর আমি কিছুই বললাম না। আপনি কি এখন জখমের লবণ মাখানোর জন্য এসেছেন মিস্টার রেয়ান? না, জখমের মলম নিয়ে এসেছি। মানে হলো আজকের এই সব কিছুই আমি ইচ্ছে করে করেছি। চাইলে আমি ইরফানের অমন ব্যাড টাচ আপ থেকে আপনাকে মুক্ত রাখতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। অ্যাকচুয়ালি করতে চাইনি। ইরফানের সংস্পর্শে আপনার খুব খারাপ লেগেছে, তাই না? সেটা মেয়ে হলেই বুঝতেন। যাক, সৌভাগ্যক্রমে যখন ছেলে হয়ে গিয়েছি তখন তো আর বুঝতে পারলাম না। তবে আপাতত আপনাকে যে ইরফানের ধারের কাছেই থাকতে হবে মিস ছবি। আপনি কি বলতে চাইছেন মিস্টার রেয়ান? মিস ছবি, আপনি কি জানেন আপনার বোন আরাবির সাথে ইরফানের একটা গভীর সম্পর্ক ছিল? কি এসব আপনি কি বলছেন? একদম ঠিক শুনেছেন। দে ওয়ার ইন এ ভেরি ডিপ রিলেশনশিপ, বাট কতটা ডিপ সেটা আমি জানি না। কখনো না, আমার বোন ওরকম একটা লোকের সাথে, এসব আমি কিছুতেই বিশ্বাস করি না। কিন্তু আপনার বিশ্বাসে যে কিছুই আসে যায় না মিস ছবি রহমান। যেটা ঘটার ছিল সেটা ঘটে গিয়েছে। এনিওয়ে, আই থিঙ্ক আরাবি কোথায় সেই ব্যাপারে ইরফান অবগত। সত্যি বলছেন? তাহলে চলুন ওনার থেকেই জেনে নিই আমরা। আপনি সত্যিই বড্ড বোকা। আপনি জিজ্ঞেস করলেই ও বলে দেবে? অদ্ভুত। হয়তো ও আরাবিকে কোথাও লুকিয়ে রেখেছে। উনি কেন আরাবিকে লুকিয়ে রাখতে যাবেন? এতে ওনার কি লাভ? এটাও একটা কথা। এমনও হতে পারে যে আরাবি লুকিয়ে আছে আর এতে ইরফানের সহযোগিতাও রয়েছে। আপনি এতটা নিশ্চিন্তভাবে কি করে বলছেন? আপনার কথা অনুযায়ী মেনে নিলাম ওদের মধ্যে সম্পর্ক ছিল, কিন্তু তাই বলে ওর নিখোঁজ হওয়ায় ওই লোকটা জড়িত এরকমটা নাও হতে পারে। শুধুমাত্র সন্দেহের বশে আমরা কাউকে ব্লেম দিতে পারি না। মিস ছবি, কাব্য রেয়ান কখনো হাওয়ায় ওড়ানোর মতো কথা বলে না। যা বলে ভেবেচিন্তে তারপরেই বলে। আপনার থেকে দুনিয়াটা আমি একটু বেশি দেখেছি। শুধুমাত্র আন্দাজের বসে কথাগুলো বলছি না আমি। তাহলে নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ রয়েছে, তবে সেসব আমি আপনাকে এক্ষুনি বলতে পারবো না। তবে কিভাবে জানবো আমার বোন কোথায়? সেটার জন্য একটা কৌশল অবলম্বন করতে হবে, আর ওসব আপনি করবেন। আমি আমি কি করব? মানে আমি কি করতে হবে আমাকে? ইরফানের সাথে ঘনিষ্ঠ হতে হবে। আই মিন, ওর পাশাপাশি থাকতে হবে, ওর সাথে বন্ধুত্ব করতে হবে। সবসময় ওকে দেখলেই যে নাক মুখ কুচকে ফেলেন, এটা তো একদমই করা যাবে না। মোট কথা, ইরফানকে আপনার বসে নিয়ে আসতে হবে। তারপর বুদ্ধি দিয়ে আরাবির কথা জেনে নিতে হবে। ইরফান তার মেয়েদের প্রতি যা দুর্বলতা, একটু পড়াতে পারলেই একেবারে সব উকুড়িয়ে দেবে। যদিও ব্যাপারটা একটু টাফ আপনার জন্য, কারণ আপনি তো লজ্জাবতী লতা একেবারে। তারপরে বোনের জন্য এতটুকু কষ্ট করতে পারবেন না? কিন্তু উনি খুব বাজে একটা লোক। ওনার আশেপাশে থাকা কি ঠিক হবে না? মানে আমি বলতে চাইছি। বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। আপনি নিশ্চিন্ত থাকুন। এই কাব্যরে আর না চাইলে কেউ আপনার গায়ে স্পর্শ করতে পারবে না, শুধুমাত্র আমি ছাড়া। আপনি ছাড়া মানে? আই মিন, আমি আপনার কো আর্টিস্ট। একই সিনেমায় কাজ করছি, তাও হিরো হিরোইনের রোল দিয়ে।
তখন মুভিতে একটু একটু রোমান্টিক সিন তো থাকবেই, যেরকমটা আজ ছিল। তো এর জন্য আমার আপনাকে টাচ তো করতেই হবে, তাই নয় কি? ও আচ্ছা, ঠিক আছে। তো এবার বলুন, পারবেন যা যা বলেছি সেগুলো করতে? হ্যাঁ, পারবো। গুড। তবে আজ থেকে স্টার্ট। না, আজ নয়, আজ হলে ইরফানের সন্দেহ হতে পারে। কবে থেকে শুরু হবে সময়টা আমি নিজেই জানিয়ে দেবো আপনাকে। ঠিক আছে। তবে এবার চলুন। বেশ উচ্ছ্বাস নিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো ছবি কাব্য দুজনেই। কাব্যর আগে আগে হাঁটা ধরল ছবি, কিন্তু পা বাড়িয়ে এগিয়ে যেতে ধরতে পেছন থেকে এক হাত টেনে ধরল কাব্য। অনেকটা হকচকিয়ে পিছু ফিরল ছবি। ছবির বিস্ময়ের পরিমাণ আরও বাড়িয়ে দিয়ে হ্যাচকা এক টান মেরে ছবিকে নিজের দিকে নিয়ে এলো কাব্য। আশঙ্কিক এমন কারণে হুমড়ি খেয়ে কাব্যর বুকে এসে পড়ল ছবি। আবারও একরাশ চমক উপহার দিয়ে ছবিকে আষ্টে পিষ্টে নিজের বাহু বন্ধনে জড়িয়ে নিল কাব্য। মুহূর্তেই এক ঠান্ডা শীতল স্রোত প্রবাহিত হয়ে গেল ছবির সমস্ত শরীর জুড়ে। অন্যরকম অনুভূতি মিশ্রিত স্পর্শ খেলে গেল তার শরীরের প্রতিটি শিরায় শিরায়, প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে। লজ্জা, ভয়, কৌতূহল সব মিলিয়ে এক মিশ্র অনুভূতি ঘিরে ধরেছে ছবিকে। কয়েক সেকেন্ড আগেও কাব্যর বুকের উষ্ণ ছোঁয়ে মিশেছিল সে। এরকমটা ভাবতেই শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে তার। ছবির মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল কাব্য। হাত দিয়ে ছবির নিচু করে রাখা থুতনিটা উঁচু করে ধরে নিজের দৃষ্টি স্থাপন করে বলে উঠল, এবার পারবেন তো? কাব্যর কথায় ধ্যান ভাঙল ছবির। মুহূর্তে কাব্য থেকে কিছুটা সরে গিয়ে অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল সে। ছবির লজ্জা পাওয়ার ব্যাপারটা বোধগম্য হলো কাব্যর। এভাবে জড়িয়ে ধরার জন্য দুঃখিত, তবে এটা আপনার সংকোচ কাটানোর একটা পন্থা ছিল। আশা করছি এবার আর ততটা জড়তা থাকবে না। জবাবে নিশ্চুপ রইল ছবি। হৃৎপিণ্ডটা এখনো ধরস ধরস করে লাফাচ্ছে তার। এরকম কেন হচ্ছে জানা নেই তো। আর কথা না বাড়িয়ে হাঁটা ধরল কাব্য, আর কাব্যকে অনুসরণ করে ছবিও আঁকাতে শুরু করলো। শুটিং স্পটের কাছে পৌঁছাতেই ইরফানকে নজরে এলো ছবির। ইরফানের বিড়ালে নেয় সাদা বর্ণীয় চোখের মণিগুলো, যার দরুন তার দৃষ্টিটাও অনেকটা ঘোলাটে লাগে ছবির কাছে। এই লোকের সাথে আরাবির কিভাবে সম্পর্ক থাকতে পারে ভাবতেই নাকমুখ কুচকে আসে তার। কাব্য এসে ইরফানের পাশে দাঁড়ালো। ইরফান সহ সেটের সবার চোখে তাদের নিয়ে উৎকণ্ঠা বিদ্যমান, কিন্তু সেসব নিয়ে আগ্রহ দেখালো না কাব্য। ক্যামেরাম্যানকে উদ্দেশ্য করে বলে উঠল, ক্যামেরা সেট করুন, শট নেওয়া হবে। কাব্যর কথা অনুযায়ী ক্যামেরাম্যান লোকটির সাথে সাথেই অন্যরাও তাদের কাজে তৎসই ব্যস্ত হয়ে পড়ল। ইরফান একইভাবে জিজ্ঞাসু দৃষ্টিতে কাব্যর দিকে তাকিয়ে আছে। সেদিকে চোখ পড়তেই কাব্য মৃদু হেসে উঠল। এতক্ষণ কি করলাম সেসব নিয়ে পরে ভাবিস, আপাতত শ্যুট তো নিয়ে নে। হুঁশ ফিরতে নিজেকে ঠিকঠাক করে নিল ইরফান। ছবির দিকে একবার আর চোখে তাকালো সে। ছবিকে বেশ স্বাভাবিক লাগছে সত্যি। এতক্ষণ কাব্য আর ছবি কীর্তিকলাপ জানা নিয়ে বেশ উদ্গ্রীব ছিল সে। তাও সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে সেট করে রাখা ক্যামেরার মনিটরের সামনে এসে বসে পড়ল। যথারীতি ক্যামেরার ফোকাস পয়েন্টে দাঁড় করানো হলো ছবি আর কাব্যকে। নির্দেশ পড়তেই একটা লম্বা নিঃশ্বাস নিয়ে তড়িৎ গতিতে কাব্যকে জড়িয়ে ধরল ছবি। ব্যাপারটা এতটাই দ্রুত ঘটে গিয়েছে যে কাব্যর মনে হলো তার বুকে কোনো ভারী বস্তু আস্তে এসে পড়ল। অতঃপর ব্যালেন্স রাখতে না পারে ছবিকে সহ কয়েক কদম পিছিয়ে গেল সে। মুহূর্তেই সব গোলমেল হয়ে গেল। ছবি কাব্য দুজনেই দুজনের থেকে সরে দাঁড়ালো। শট আবারও পারফেক্ট হয়নি। ব্যাপারটা বুঝতে পেরে মুখটা কাচুমাচু বানিয়ে ফেলল ছবি। এবার নির্ঘাত কাব্য তাকে তুলে আছাড় মারবে। হাত দিয়ে বুক ঘষছে কাব্য। আশঙ্কিক ছবির এমন হুমড়ি খেয়ে পরে বুকে খানিকটা লেগেছে তার। কি রে কাব্য, এসব কি শুরু হয়েছে? আজ সারাদিনে কি একটা শটই নিতে থাকবো আমরা? কেমন হিরোইন তোর, একটা কাজও পারে না ঠিক করে, এবারও বানচাল করে দিল দেখলি? আমি কি তোর মতো নাকি যাকে পাবো তার গায়ে ঢলে ঢলে পড়বো? ছবির মনে মনে বলা কথাগুলো শুনতে পায়নি কেউ। এদিক থেকে ব্যাপারটা ভালো হলো কাব্যর প্রতিক্রিয়া নিয়ে বেশ ভয় হচ্ছে ছবির, কিন্তু তাকে অবাক করে দিয়ে ইরফানকে উদ্দেশ্য করে কাব্য বলে উঠল, এটা ওনার ফল্ট ছিল না, আমি হুট করেই ব্যালেন্স হারিয়ে ফেলেছিলাম। ও তাই বল। আবার স্টার্ট কর। ছবি হাঁ করে কাব্যর মুখের দিকে তাকিয়ে আছে। কাব্যর উত্তরে সে যে বিস্মিত সেটা তার মুখেই স্পষ্ট। কাব্য নিজেকে হালকা নিচু করে ছবির কানের কাছে মুখ নিয়ে এসে বলে উঠল,
এমন লম্প ঝম্প করলে রোমান্টিক সিন হবে না, ধীরে কাজ করবেন। এবার আমার পারফেক্ট শট চাই কিন্তু, ওকে? প্রত্যেকবার সাপোর্ট নেব না কিন্তু। পুনরায় সম্মতিসূচক মাথা দোলালো ছবি। মাথা তো দোলালেন, পারবেন কি না কি জানে। জোর করে সিনেমায় নিয়ে আসার মজাটা হারে হারে টের পাচ্ছি এখন। রীতিমতো আবারও সেট হলো সব কিছু। এবারও নির্দেশ অনুযায়ী কাব্যর দিকে এগিয়ে গেল ছবি। অনেক কাঠখড় পোড়ানোর পরে অবশেষে সিন অনুযায়ী তার স্টেপ এবার মিলেছে, সাথে শিখে রাখা ডায়লগগুলো আউড়ে দিল একে একে। শট কাটতেই স্বস্তির নিঃশ্বাস নিয়ে নিল ছবি কাব্য দুজনেই। অবশেষে পারফেক্টলি শেষ হলো একটা সিন। কিছুদিন পর হাতে কফির মগ নিয়ে রেস্টরুমে বসে আছে ইরফান, কিন্তু মনোযোগ তার পুরোপুরি ছবির দিকে। ছবি আজকে এসে থেকে ইরফানের দিকে যতবারই তাকাচ্ছে ততবারই মিটিমিটি হাসছে। ব্যাপারটা গোলমেল লাগছে ইরফানের। তার জানা মতে ছবি তো ওরকম নয়, তবে কি সে ভুল ছিল? পাখি কি তাহলে খাঁচায় বন্দি হতে শুরু করেছে? হতেও পারে। আফটার অল তার মতো এমন নামখ্যাতি অর্জিত গুড লুকিং ছেলের থেকে কতদিন আর দূরে থাকতে পারবে কোনো মেয়ে? কাব্য বোধহয় ঠিকই বলেছিলি। সুযোগ পেয়ে সোফার কর্নারের দিকে আরেকটু এগিয়ে বসলো ইরফান, যার পাশে সোফাতেই ছবি রয়েছে। ইরফানের এগিয়ে আসা দেখে ভেতরে ভেতরে নার্ভাস লাগলেও মুখে ছাপ পড়তে দিল না ছবি। মিস ছবি, জি। আপনাকে আজ ভীষণ সুন্দর লাগছে। অবশ্য আপনি নিঃসন্দেহে সুন্দর একজন নারী, কিন্তু আজ একটু বেশি সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, ধন্যবাদ। আমার আপনাকে বেশ ভালো লাগে। কিছু মনে না করলে আমি কি আপনাকে তুমি বলে সম্বোধন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আসলে আমি ভেবে দেখলাম, জানেন, আপনার মতন এমন হ্যান্ডসাম একজন লোকের সাথে আমি শুধুই এতদিন মিসবিহেভ করেছি। বিশেষ করে সেদিন শুটিং স্পটে আপনাকে ধাক্কা মারা আমার একদম উচিত হয়নি। আই এম রিয়েলি ভেরি সরি। আরে না না, ওসব আমি একদম মনে রাখি না। তোমার মতো এত সুন্দরী মেয়ে আমাকে একটা কেন 100টা ধাক্কা মারলেও আই ডোন্ট মাইন্ড। ও আচ্ছা আচ্ছা, সো নাইস অফ ইউ। ইরফান পুনরায় কিছু বলতে নেওয়ার আগেই রুমে কাব্য এসে ওর পাশে বসে পড়ল। বাইরে তপ্ত রোদে ঘেমে গিয়ে বেশ কাহিল অবস্থা তার। কাব্য বসতেই ওর দিকে পানির বোতল এগিয়ে ধরল ছবি। সৌজন্যসূচক হাসি হেসে বোতল নিয়ে চিপি খুলে তাতে মুখ বসালো কাব্য। খানিক বাদে নিয়োগকৃত স্টাফ এসে কফির মগ হাতে ধরিয়ে দিয়ে গেল কাব্যর। কাব্য আশ করে চুমুক দিচ্ছে কাপে, সাথে উপভোগ করছে ইরফানের বিরক্তিতে কুঁচকে রাখা মুখটাকে। একটু নয়, বেশ অনেকটাই কাব্যর উপর বিরক্ত ইরফান। আসার একটা টাইমিং এটা। আর একটু হলেই ছবিকে পটিয়ে ফেলেছিল একেবারে, কিন্তু মাঝপথে এই কাব্য পাকা ধানে মই দিয়ে দিল। কিন্তু এমন বিরক্তি তার দীর্ঘস্থায়ী হলো না। পাশ থেকে ছবির আওয়াজ পেয়ে সেদিকে তাকালো ইরফান। মিস্টার রিয়ান, এখানে খাবার রেস্টুরেন্ট আছে? আই এম সো হাংরি। বাইরে যান, রাজীব দেখিয়ে দেবে। আপনি চলুন না আমার সাথে। মিস ছবি, আমি খুবই ক্লান্ত, একা যেতে হলে যান, নাহলে অর্ডার করে আনিয়ে নিন। না, আমি ওখানে গিয়েই খাবো, কিন্তু একা একা বোরিং লাগবে আমার। কথাটা বলে ইরফানের দিকে তাকালো ছবি। বেশ আহ্লাদি সুর করে বলে উঠল, মিস্টার ইরফান, কিছু মনে না করলে আপনি কি যাবেন আমার সাথে? ছবির এমন কথাই হরেক রকম প্রজাপতি উড়ে গেল ইরফানের মধ্য দিয়ে। না বলতে তার সুপ্ত ইচ্ছে পূরণ হতে চলেছে। অবশ্যই, তুমি বলেছো আর আমি যাব না? তাহলে চলুন। কাব্যর দিকে একবার আর চোখে তাকালো ছবি। ঠোঁট চাপা হাসি নিয়ে কাব্য অন্যদিকে মুখ ফিরিয়ে নিল, আর উচ্ছ্বাসিত ভাবভঙ্গি নিয়ে ইরফান হাঁটা ধুলো ছবির সাথে সাথে। ছবি আর ইরফান বেরিয়ে যেতেই পকেট থেকে ফোন বাইর করলো কাব্য। পায়ের উপর পা উঠিয়ে দুলিয়ে যাচ্ছে কাব্য। বাঁকা হাসি হেসে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনের দিকে, যেখানে স্পষ্ট ভেসে আছে সুসজ্জিত টেবিলে বসে ছবি আর ইরফানের খোঁজ গল্প করার দৃশ্যটি। একটা মুহূর্ত ইরফান নষ্ট করছে না ছবির সাথে ভাব জমাতে। কিছু সময় এদিক ওদিক তাকিয়ে থেকে ফোনের স্ক্রিন অফ করে পাশে রেখে দিল কাব্য। এসে যাচ্ছিস রে ইরফান, ইউ ফেল্ট ইনটু এ ডিপ ট্র্যাপ। জানালার গ্রিল ঘেঁষে দাঁড়িয়ে আছে কাব্য। সনসন শব্দে বায়ু প্রবাহিত হচ্ছে বাইরে। রাত হলো, জ্যোৎস্নার আলোতে চারপাশটা বেশ পরিষ্কার। তার সাথে বাতাসের কিঞ্চিত হিম স্পর্শে একেবারে মন প্রাণ জুড়িয়ে আসছে তার। এরকম স্নিগ্ধ পরিবেশে জীবনে চাওয়া পাওয়ার হিসাবটাই মাথায় ঘুরপাক খায় কাব্যর। একসময় সব ছিল তার কাছে, আজও আছে, কিন্তু মাঝখান থেকে কিছু ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছে এই যা। যে সিনেমার জগতে মধ্যমিনী বলা হয় তাকে, সেই সিনেমার জগৎটার প্রতি
তার যে ঠিক কতটুকু বিতৃষ্ণা সে খবর তো কারোরই জানা নেই। বলা হয় মানুষ যে পেশে নিয়োজিত থাকে সেটাই তার প্রাণ হয়, কিন্তু সব নিয়ম, সব প্রচলন তার বেলায় এসে উল্টো মনে কেন? খট করে দরজা খোলার শব্দ পেয়ে ভাবনার চিন্তা ঝেড়ে ফেলে ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালো কাব্য। ধরপড় করে ছবি এসে প্রবেশ করলো কক্ষের ভেতরে। এতে কপাল কিছুটা কুঁচকে এলো কাব্যর। ছবিকে দেখে মনে হচ্ছে বেশ হন্তদন্ত হয়ে এসেছে সে।